আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছু লোকজন বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ নাকি বিশ্বকাপ বয়কট করছে। দেখেন, এই কথাটি কিন্তু ভারতের যে সকল লোকজন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের হাতে তুলে দেওয়ার মতো। বাংলাদেশ তো বিশ্বকাপ বয়কট করার কথা বলছে না। জেনুইন কিছু রিজন আছে এখানে যে বাংলাদেশ ভারতে খেললে তাদের নিরাপত্তার বিঘ্নিত হবে এবং নিরাপত্তা নিয়ে তারা বাংলাদেশ শঙ্কিত। এই জন্য বাংলাদেশ বলেছে যে বাংলাদেশের খেলাগুলো রিলোকেট করার জন্য। আর রিলোকেশনটা ভারতে নেই, যেহেতু শ্রীলঙ্কায় খেলা হচ্ছে সেখানে রিলোকেট করার জন্য। এটা খুবই সুন্দর প্রস্তাব এবং এটা হয়ে আসছে। পাকিস্তানও ভারতে খেলছে না, ফলে পাকিস্তানের খেলাগুলো শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে। ইভেন যদি মনে করা হয় যে অন্য কোনো দেশ আয়োজন করতে পারে এই গ্রুপের খেলাটা, সেখানে পাকিস্তানও প্রস্তাব দিয়ে রেখেছে যে তারা সেটা আয়োজন করতে পারে যদি আইসিসি সিদ্ধান্ত নেয়। তো এইরকম একটা অবস্থায় যেহেতু খেলাটা হওয়ার পক্ষে আছে, শুধুমাত্র ভারত বাংলাদেশকে এখন জোর করে তাদের দেশে খেলাবে, কারণ আইসিসিতে তাদের একটা শক্ত অবস্থান আছে এই জন্য। তো এটা তো কখনোই সম্ভব না। ভারতের দাদাগিরি ভারতের ভিতরে আছে, আইসিসিতেও সেটা করতে পারে, কিন্তু সারা বিশ্ব যখন ওই বিশ্বকাপ খেলাটার সারা বিশ্ববাসী যখন যারা ক্রিকেট খেলেন তারা যখন এক হবেন, ভারতের এই ধরনের কথাবার্তা কেউ মেনে নিবে না। ফলে যারা এই কথাগুলো ছড়াচ্ছেন যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে, তারা আসলে ভারতের দালাল। সত্যি কথা, এরা ভারতের দালাল। দেখুন, বাংলাদেশ কোনোভাবেই ভারতের সাথে এইসব বিষয়ে বাজাবাজি করতে যায়নি। ভারত এই জিনিসটা শুরু করেছে, এটা প্রথম জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো আলোচনায় এই বিষয়ে। এই যে বাংলাদেশ টি-20 খেলবে কি খেলবে না, এটার মূল বিষয়টা হচ্ছে যে মুস্তাফিজকে ভারতে খেলতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে সিকিউরিটি। অর্থাৎ তাদের উগ্রবাদীরা তাকে আক্রমণ করবে, তাদের খেলা পণ্ড করে দিবে, শাহরুখ খানকে অ্যাটাক করবে, ইভেন মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, পিচ ঘুরে ফেলবে। তো এই ধরনের অবস্থায় ভারত তাদের সিদ্ধান্ত নিতে পারে উগ্রবাদীদের হাতে নিজেদেরকে আত্মসমর্পণ করে। সেটা তাদের বিষয়, মুস্তাফিজকে তারা বাদ দিতে পারে যেহেতু এটা ডোমেস্টিক লিগ। কিন্তু এখানে কথা হচ্ছে যে সেই মুস্তাফিজ কিন্তু আবার বাংলাদেশ দলের হয়ে সেখানে যাবেন। সেখানেও কিন্তু সেই একই ব্যক্তির উপর রিস্ক রয়ে গেছে। তাছাড়া যে দর্শকরা বাংলাদেশ থেকে যাবেন, আদৌ তারা যেতে পারবেন কিনা জানি না, কারণ ভারত তো ভিসা দিবে না। কিন্তু গেলেও তারা যদি বাংলাদেশের জার্সি পরে হাঁটেন, তাদেরকে তারা আক্রমণ করতে পারে। এটা একটা রিস্ক, হাই রিস্কে আছে। তারপর বাংলাদেশের নির্বাচনের কথা বলা হয়েছে, যে নির্বাচন যেহেতু আসন্ন, এটাও এই টি-20 খেলার মধ্যে একটা প্রভাব পড়বে ভারতে যারা বাংলাদেশি হিসেবে যাবেন। তো দেখেন, আসলে খেলোয়াড়দের না হয় একটা নিরাপত্তার ব্যবস্থা করা হলো জেড ক্যাটেগরিতে, কিন্তু বাকিদের কি করা হবে? সাংবাদিক কিংবা দর্শক যারা আছেন বা অন্যান্য যারা যাবেন সেখানে বাংলাদেশি হিসেবে আক্রমণ করা হবে। তাছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক যেটা, সেটা প্রায় নেই বললেই চলে। এখন খুবই নিচের দিকে। ভিসা বন্ধ দুই দেশে, প্রায় সামান্য কিছু এদিক ওদিক করে ভিসা দেওয়া হয়। তো এইরকম অবস্থায় বাংলাদেশের দোষটা কোথায়? বাংলাদেশ তো একটা সঠিক অবস্থান নিয়েছে এখানে, এবং এই যে অবস্থানটা, এটার কারণে এই যে ভারতের যে একটা দাদাগিরি ক্রিকেটে, যেটা পাকিস্তানের উপর এতদিন ফলিয়ে এসেছে, আমার মনে হয় এটার একটা অবসান হচ্ছে। তাছাড়া দেখেন, আরেকটা ঘটনা সেখানে ঘটেছে, বিরাট ঘটনা। বেশ কয়েকটা বিশ্বকাপ দলে অংশগ্রহণকারী বেশ কয়েকটা দলের প্লেয়ারদের তারা ভিসা দিচ্ছে না, তারা পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে। তাতে আমেরিকার আছে 4 জন, তারপর জিম্বাবুয়ের একজন আছে, ইটালির আছে, আরব আমিরাতের আছে, এরকম যেখানে যেখানে ইংল্যান্ডেরও থাকতে পারে। তো তারা ভিসা দিচ্ছে না। মানে বিশ্বকাপটা পণ্ড করার জন্য বাংলাদেশকে যারা দোষ দিচ্ছেন, তাতে এই বিষয়গুলো যদি আলোচনায় আসে বা এটা যদি আরও গভীর হয়, সেই দেশগুলো যদি একটা পাল্টা অবস্থান নেয় যে তাদের কেন ভিসা দেওয়া হবে না তাদের প্লেয়ারকে,
তাহলে ওই খেলাই তো বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে ভারত যে শুধু বাংলাদেশের সাথে করছে তা না, অন্যান্য দেশগুলোর সাথেও করছে। বরং বাংলাদেশ এখানে একটা পাইওনিয়ার হিসেবে থাকবে এই বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে। তো বাংলাদেশ এর এই প্রতিবাদ আমার মনে হয় যে আগামীতে যে খেলাধুলার বিষয়ে বিশেষ করে ক্রিকেটে ভারতের যে শক্ত একটা অবস্থান তৈরি করে নেওয়া হয়েছে একপক্ষীয়, এবং তারা ব্ল্যাকমেইল করছে তাদের এই অবস্থানের কারণে অন্যান্য দলগুলো, সেটা শেষ হতে যাচ্ছে। ফলে আগামীতে ভারতে কোনো খেলা হবে কিনা এটাই সন্দেহ আছে, হয়তো ভারত আয়োজন করতে পারবে না। এটা একটা ভালো দিক। যাই হোক, এই জিনিসটা আমাদের দেশের সাথে যে রাজনৈতিক সম্পর্ক ভারত তৈরি করছে সেটারও অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের দাদাগিরি আর ফলবে না, এবং দাদাগিরি একটা খুব বাজে জিনিস। প্রত্যেকটা দেশ তার রেসপেক্টফুলি তাকে ট্রিট করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এটা সারা দুনিয়ায় চলে আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশকে এখানে যারা দোষ দিচ্ছেন যে বাংলাদেশ এর না করার কারণে বিশ্বকাপ খেলা, বাংলাদেশ না করে ফেলেছে বিশ্বকাপে খেলবে না, এটা ভুল। যারা বলেন তারা ভারতের দালাল। এখন আরেকটা বিষয় আসি, যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আলাপ করা হয়েছে, আইসিসি যেটা বাংলাদেশকে পাঠিয়েছে, এই বিষয়টা এরকম যে আসলে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়েন বা কোনো একটা প্রজেক্ট যখন তৈরি করা হয়, যেমন বিশ্বকাপ একটা প্রজেক্ট, সেটা রিস্ক অ্যানালাইসিস করা হয় প্রত্যেক দলের জন্য, যে নিরাপত্তার বিষয়টা বা কতটুকু রিস্ক, শুধুমাত্র ওই উগ্রপন্থীদের নিরাপত্তা না, অন্যান্য অনেক বিষয় থাকে, থাকা খাওয়া চলাফেরা, সার্বিক বিষয়ে একটা নিরাপত্তার একটা অ্যাসেসমেন্ট করা হয়। এটা প্রজেক্ট ম্যানেজমেন্টে অপরিহার্য বিষয়, রিস্ক ম্যানেজমেন্ট বলতে একটা বিষয় আছে। তো এই রিস্ক ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, আর রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা পার্ট। এটা আমার মনে হয় যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়েন তারা এই বিষয়টা জানেন। এটা একটা বিশেষ চ্যাপ্টার, বিশেষ অংশ। ফলে ওই রিস্ক অ্যানালিসিস যেটা করা হয়েছে সেটা কিন্তু এই ঘটনাগুলোর আগে করা হয়েছে। দেখুন, তখনও কিন্তু রিস্কটা হাই। এখানে বলে রাখা দরকার যে রিস্ক যেটা অ্যানালিসিস করা হয় তখন যেটা প্রকাশ করা হয় রিস্কের বিষয়টা, সেটা লো, মডারেট, হাই। সেখানে দুইটা ক্ষেত্রেই কিন্তু হাই করা হয়েছে, যে বাংলাদেশের দর্শকদের উপর আক্রমণ হতে পারে যদি জার্সি পরে হাঁটেন, সেটা হাই রাখা হয়েছে, মডারেট টু হাই। তারপরে প্লেয়ার হিসেবে মুস্তাফিজের উপর আক্রমণ করা হতে পারে, এটাও মডারেট টু হাই। সেটা কিন্তু আগে করা হয়েছে, এরা যারা এই আইপিএল খেলাকে কেন্দ্র করে মুস্তাফিজকে নিয়ে যেটা করা হয়েছিল। এখন রিস্কের বিষয় যেটা আছে, রিস্ক অ্যানালিসিস যেটা আসে, সেটা কিন্তু স্থির নয়, সেটা পরিবর্তন হয়। সেটা আগে যেটা করে হয়েছিল সেখানেই যেহেতু হাই আছে, এই মুহূর্তে যদি সেই একই রিস্ক অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রে হাই হবে, বেসড অন যারা এই বাংলাদেশকে হুমকি দিয়েছেন, এই হুমকিগুলো তো তখন এই রিস্কের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়টা আমার মনে হয় জানা দরকার। আমরা যদি এই মুহূর্তে রিস্ক অ্যানালাইসিস করি বাংলাদেশ ভারতে খেলা নিয়ে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে রিস্ক হাই থাকবে। তো রিস্ক যেহেতু হাই থাকবে, সেখানে আইসিসি কোনোভাবেই বাংলাদেশকে ওখানে খেলতে দিতে পারে না। যদিও এখন যে বিষয়গুলো নিয়ে চাপাচাপি করছে সেটা ভারতের আইসিসিতে আধিক্য বেশি, তারা বেশি পরিমাণে লোকজন আছেন বলে সেটা করা হচ্ছে, এবং তারা মিডিয়ার মাধ্যমে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটার মাধ্যমে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটা আসলে আইসিসিতে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে এই রিস্কের বিষয়গুলো যদি অন্যান্য দেশও এটাকে নেয়, যারা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের সেখানে খেলতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি ভারত ভিসাও দেয় ওই লোকদেরকে, যদি রিস্ক অ্যানালাইসিসে এদের উপর আক্রমণ বা অন্যান্য কিছু হয়, আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করেন আমেরিকার 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ভারতে খেলবে না, কারণ তাদের যদি রিস্ক হাই হয় তাহলে আমেরিকা হয়তো খেলতে নাও আসতে পারে, ফলে তারাও রিলোকেশনের কথা বলতে পারে, অথবা এই বিশ্বকাপটাই হয়তো নতুন সূচির মাধ্যমে করতে হতে পারে, ভারতের নাও হতে পারে। ফলে সব কিছু যদি আমি এক জায়গায় করি তাহলে বলতে পারি যে আগামী বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ যেটা ভারতে হতে যাচ্ছে এবং শ্রীলঙ্কা মিলে যেটা হতে যাচ্ছে, সেটা নাও হতে পারে। এখন দেখার বিষয় যে ওই প্লেয়ারদেরকে, যারা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলে থাকেন, তাদেরকে যারা সিলেকশন করেছেন এই
টি-20 টিমে তাদেরকে যদি ভিসা না দেওয়া হয় আর তারা যদি না আসতে পারেন, তাহলে ওই দেশগুলো কি প্রতিক্রিয়া দেখায় সেটা এখন আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। আমার মনে হয় যে খেলাটা খুব ভালোই জমে উঠেছে। ক্রিকেটের মাঠের খেলার চেয়ে ক্রিকেটের মাঠের বাইরের যে খেলাটা ভারত যেটা শুরু করেছে, সেটা মনে হয় যে ক্রিকেটে যদি গোলের হিসেবে বলি তাহলে 1-0 গোলে ভারত হারছে। ঠিক আছে? বা আরও বেশি গোলেও তারা হারছে, সেটা বলা যায়। আর যেটা বলতে চাই যে ভারতের দাদাগিরির দিন শেষ এবং বাংলাদেশ সেই জায়গাটা তৈরি করতে পেরেছে। বাংলাদেশকে ধন্যবাদ, বাংলাদেশের বিসিবি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে পরিষ্কার অবস্থান নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।